আপনার পকেটের টাকা ফুরাতে পারে, প্রিয় জিনিসটি হারিয়ে যেতে পারে, কিন্তু অর্জিত জ্ঞান বা স্কিল কখনো হারায় না, বরং দিন যত যায় এটি আরো পরিপক্ক হয়। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো এমন একটি স্কিল নিয়ে যা স্কুল জীবন থেকে শুরু করে ক্যারিয়ার পর্যন্ত সর্বত্র প্রয়োজন হয়, সেটি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। কিভাবে সমৃদ্ধ করবেন আপনার রাইটিং স্কিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও লেসনে। ইংলিশ রাইটিং স্কিল বৃদ্ধি করার প্রথম শর্তই হলো ট্রান্সলেশন বা অনুবাদের দক্ষতা বাড়ানো। একবার ভেবে দেখুন, আমি গান গাই কিংবা আমি নদীতে সাঁতার কাটি, এ ধরনের ছোট ছোট বাংলা বাক্যকে আমরা চাইলেই ইংরেজিতে অনুবাদ করতে পারি, কিন্তু যখন বাক্য অনেক দীর্ঘ হয়, দ্যাট মিন্স এরকম লং সেন্টেন্স হয়, তখন আমরা অনুবাদ করতে গিয়ে কিন্তু আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়। আপনাকে ছোট্ট একটা সূত্র বলে দেই, যে কোনো বাংলা বাক্য অনুবাদ করতে গেলে আপনি কোনো দিকে তাকাবেন না, সবার আগে আপনি বাক্যের ভার্ব খুঁজে বের করবেন। এই ভার্বটাকে জাস্ট আপনি প্রশ্ন করবেন কে বা কারা দ্বারা। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন সেটি বাক্যের সাবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন নরমালি সেটি বাক্যের কি হয়, অবজেক্ট হয়। যদি আপনাকেই জিজ্ঞেস করি এই বাক্যের ভার্ব কোনটি, আপনি নিশ্চয় ধরে ফেলছেন এই বাক্যের ভার্ব বা ক্রিয়া বা কাজটা হলো অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। আমি যদি এখন এই ভার্বটাকে প্রশ্ন করি যে কাকে গুরুত্ব দেওয়া উচিত, উত্তর কি হবে? উত্তর হলো পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া উচিত। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটি হলো বাক্যের কি, অবজেক্ট। কাকে গুরুত্ব দেওয়া উচিত? পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া উচিত। যদি আমি আরেকটু বিস্তারিত বলি কাকে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে আমাকে বলতে হয় নিজেদের স্বার্থের চেয়ে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়া উচিত। আপনি ধরে নিতে পারেন এই পুরোটাই হচ্ছে অবজেক্টের অংশ। এখন যদি প্রশ্ন করি যে কে এই গুরুত্বটা দিবে, উত্তর হচ্ছে সকল জাতি এই গুরুত্বটা দিবে। তার মানে এটা হলো আমার বাক্যের কি, সাবজেক্ট। আপনি যখন একটা বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পাবেন, বাকি কি আছে এগুলো নিয়ে আপনার এখন ভাবার দরকার নেই। আপনি সিম্পলি এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আগে ইংলিশে অনুবাদ করে ফেলেন আমার সাথে। এখানে সাবজেক্টকে সকল জাতি, সকল জাতির ইংলিশ কি, উত্তর হচ্ছে অল নেশনস। ভার্ব কি, অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। এই যে কয়েকটা শব্দ মিলে যখন একটা ভার্ব হবে, বা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট হবে, বা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হবে, কয়েকটি শব্দ মিলে বাক্যের যে কোনো একটা পার্ট গঠিত হলে সেটি একটি ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। এটা মনে রাখবেন, যে কোনো বাংলা ফ্রেজকে, বাংলা অংশকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি, উচিত। উচিতের ইংলিশ কি হলো, শুড। এবার অধিকতর গুরুত্ব দেওয়ার ইংলিশ কি হবে, প্রেফার। সো আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার আমার মূল অবজেক্ট হচ্ছে পারস্পরিক সহযোগিতা, বা আমরা পুরোটাকে ধরে নিতে পারি যে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এটাও তো একটা পার্ট, এটাও তো একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে, পেছন দিক থেকে। তাহলে পারস্পরিক সহযোগিতার ইংলিশ কি হবে, উত্তর হলো মিউচুয়াল কোঅপারেশন। মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা। এবার কি আছে, চেয়ে। নরমালি চেয়ের ইংলিশ কি, দেন। কথা সত্য, দেন। তবে তার চেয়েও বড় সত্য হলো প্রেফার এর পরে দেন বসে না, বরং টু বসে। সো এখানে দেন হবে না, এখানে হবে টু। এবার কি বলছে, নিজেদের স্বার্থ, দেয়ার ওন ইন্টারেস্ট, অথবা আমি শুধু লিখতে পারি ওন ইন্টারেস্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো লেখা শেষ। এখন আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে এই বাড়তি যে অংশ দুইটা আছে, দেখেন মাঝখানে একটা কমা চিহ্ন কিন্তু আছে, এটা একটা অতিরিক্ত অংশ, এটা একটা অতিরিক্ত অংশ। এদেরকে আমরা কোথায় বসাবো? আপনি চাইলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পর যত অতিরিক্ত অংশ আছে সব আপনি বাক্যের পেছনে বসাই দিতে পারেন। তবে এর থেকেও সুন্দর হয় যদি আপনি অতিরিক্ত অংশগুলোকে দুই ভাগ করেন। যেমন এখানে অতিরিক্ত অংশ আছে কয়টা, দুইটা। আপনি একটা অংশ বাক্যের শুরুতে দেন, আর একটা অংশ এই প্রিন্সিপাল ক্লোজের শেষে দেন, তাহলে একটা ব্যালেন্স থাকবে। ওকে, তাহলে আমরা এই প্রথম অংশটাকে বাক্যের শুরুতে দিব। এখন প্রশ্ন হলো একে আমরা অনুবাদ করব কিভাবে? যত অ্যাডভার্বিয়ালস, যত ফ্রেজ, যত অতিরিক্ত অংশ থাকে সবকিছু অনুবাদ করার একটাই ওয়ে, সেটি হলো আপনাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে আমার পেছনের শব্দটা কি আছে, এই কঠিন সন্ধিক্ষণে, মানে বলছে এই কঠিন সময়ে। আপনি লিখতে পারেন at this difficult time, at this hard time, at this critical moment, at this crisis moment, কিংবা আপনি চাইলে লিখতে পারেন at this critical moment বা টাইম এর পরিবর্তে জাংচার। হ্যাঁ, জাংচার দ্বারাও সময় বা সন্ধিক্ষণকে বোঝায়। ওকে, আমরা এইটুকুর ইংলিশ লিখলাম, পেছন থেকে কিন্তু আমরা আসবো, মনোযোগ দিবেন প্লিজ।
এবার এই যে এই এর জন্য আমি দিলাম কি অফ। এবার রাজনৈতিক অস্থিরতা, এর জন্য আমি দিলাম দ্য পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, অথবা আমি বলতে পারি পলিটিক্যাল আনরেস্ট, ঠিক আছে, ইনস্ট্যাবিলিটি, রাজনৈতিক অস্থিরতা। এটুকু হয়ে গেল। এবার সারা বিশ্বব্যাপী, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, একটা অতিরিক্ত অংশ হয়ে গেল। এবার আরেকটা আছে কি, বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। এটাকে আমরা কোথায় দিব? বাক্যের শেষে দিব, ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য। এখন যেহেতু সেটাও একটা ফ্রেজ, মানে মনে আছে তো, পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে পেছনের পার্টটা কি? লক্ষ্যের জন্য আপনি লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, শুধু টু, কিংবা ইন অর্ডার টু লিখতে পারেন লক্ষ্যে, ইন অর্ডার টু। ওকে, কিসের লক্ষ্যে? প্রতিষ্ঠা করার ইংলিশ কি? স্টাবলিশ। তবে আমি চাইলে এখানে স্টাবলিশ ব্যবহার না করে সিকিউরও ব্যবহার করতে পারি। কেন? কারণ পৃথিবীতে যে শান্তি নাই ব্যাপারটা তা না, আছে, তবে সেটাকে সিকিউর রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, শান্তি যেন নষ্ট না হয়। সেই হিসেবে আপনি চাইলে স্টাবলিশের পরিবর্তে সিকিউরও লিখতে পারেন। এটাকে বলা হয় ভাবানুবাদ। আচ্ছা, এবার শান্তির জন্য কি লিখবো? পিস। এবার বিশ্ব জুড়ের জন্য কি লিখবো? আমি লিখলাম এবার গ্লোবালি। বারবার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড না লিখে আমি এবার লিখে দিলাম গ্লোবালি। দেখেন কি সুন্দর কিন্তু একটা বাক্য হয়ে গেল। বাক্যটা একবার পড়ে নেই আমরা। At this critical juncture of the political instability across the world, all nations should prefer mutual cooperation to own interest in order to establish or secure peace globally. এই যে বাক্যটা লেখা শেষ হয়ে গেল, এখানে কিছু কাজ আছে। কি কাজ? যখন আপনি দেখতে পাচ্ছেন এটা হলো বাক্যের সাবজেক্ট। যখন আমরা বাক্যের সাবজেক্টের পূর্বে এরকম কোনো অতিরিক্ত অংশ বা অ্যাডভার্বিয়াল ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা বিরাম চিহ্ন হিসেবে কমা চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্টের পূর্বে যদি আপনি এরকম কোনো ফ্রেজ ব্যবহার করেন, তাহলে সেই ফ্রেজটা ব্যবহার শেষে একটা কমা চিহ্ন দিয়ে তারপর আপনাকে সাবজেক্ট লিখতে হবে। কিন্তু যখন প্রিন্সিপাল ক্লোজের পরে আপনি কোনো ফ্রেজ ব্যবহার করবেন, সেক্ষেত্রে কমা চিহ্ন হবে না। দেখেন খুব কি কঠিন ছিল? খুব কঠিন ছিল না। আমরা প্রথমে ভার্ব খুঁজে বের করলাম, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নেওয়ার পর অতিরিক্ত অংশগুলোকে আমরা দুই দিকে ব্যবহার করলাম। আর যে কোনো অতিরিক্ত অংশ, যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে পারি আমরা কোন দিক থেকে? পেছন দিক থেকে। এভাবে যদি আপনি একটা ইংলিশ সেন্টেন্স লিখতে যান, এই সাধারণ নিয়মের পাশাপাশি কিন্তু আপনার আরো অনেক কিছুর প্রয়োজন আছে। কি ধরনের প্রয়োজন? যেমন এখানে আমি টাইম শব্দটা না লিখে আমি জাংচার লিখলাম। তার মানে একটু উন্নত মানের ওয়ার্ড শিখতে হবে আপনার রাইটিংকে যদি আপনি উন্নত করতে চান। আবার খেয়াল করেন, আমি যখন এই বাক্যটা লিখতেছিলাম, এই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে এখানে দাটা কেন বসলো। আর্টিকেলের ব্যবহারটা আপনাকে জানতে হচ্ছে, ডিটারমিনারটার ব্যবহার আপনাকে জানতে হচ্ছে, প্রেপজিশনের ব্যবহার আপনাকে জানতে হচ্ছে। আমি এখানে কেন ইন অর্ডার টু দিলাম, এটার ব্যবহার আপনাকে জানতে হচ্ছে। প্রেফার শব্দটার পরে দেন না বসে টু বসলো, এটা আপনাকে জানতে হচ্ছে। তার মানে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং মানে শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না, বরং এর সাথে গ্রামারের সম্পর্ক, এর সাথে ওয়ার্ড বা লেক্সিকনের সম্পর্ক, এর সাথে কিছু স্ট্র্যাটেজি আপনাকে শিখতে হবে যা আপনার লেখাকে অন্যদের থেকে ডিফারেন্ট করবে। যদি এগুলো আপনি শিখতে পারেন, তাহলে সাধারণ প্যারাগ্রাফ, লেটার, এসে, অ্যাপ্লিকেশন, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এগুলো তো আপনার জন্য খেলনার মতো মনে হবে। এছাড়াও আপনি এনি পিস অফ রাইটিং, যে কোনো আর্টিকেল, যে কোনো রাইটিং আপনি অন্যদের থেকে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারবেন, এবং তখন আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখা সার্থক হবে। এখন যদি আপনি আমার কাছে জানতে চান যে আপনি নিজে নিজে রাইটিং স্কিল বৃদ্ধি করবেন, কিভাবে করবেন, আমি বলবো এখানে আমি যে গ্রামারের প্রয়োগ পদ্ধতিগুলো বললাম, এগুলোকে ফলো করে আপনি আপনার রাইটিং স্কিল সহজে বৃদ্ধি করতে পারেন অনুশীলন করে করে। আর আপনি যদি মনে করেন আপনার জন্য একা একা ইংলিশ রাইটিং স্কিল সমৃদ্ধ করা বেশ চ্যালেঞ্জিং, তাহলে আমি আপনাকে অফার করতে পারি একটি আমার কোর্স। দেখতেই পাচ্ছেন, প্রফেশনাল ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, যা আমরা ডিজাইন করেছি দুই শ্রেণীর মানুষদের জন্য। নাম্বার 1, যারা স্কুল কলেজের শিক্ষকতা সহ নানা পেশায় যুক্ত আছে, তাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করার জন্য এটি একটি অসাধারণ কোর্স। আর নাম্বার 2, যারা এখনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা পরবর্তীতে শিক্ষা জীবন শেষ করে ক্যারিয়ারে প্রবেশ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিসিএস কিংবা ব্যাংক জব সহ নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করতে চান, তারা যুক্ত হতে পারেন এই কোর্সে। এই কোর্সে কি কি থাকবে, কি কি আমরা শিখবো, কেন এই কোর্সটি আপনার জীবনের সেরা একটি কোর্স হতে পারে, চলুন আমরা একবার দেখে নেই। আমরা প্রথমেই শিখবো
যে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কেন সমৃদ্ধ করব, আমরা কি কি শিখতে চাই, প্যারাগ্রাফ, লেটার, এসে, অ্যাপ্লিকেশন ছাড়াও আরো কোন কোন ধরনের রাইটিং আমাদের জীবনে প্রয়োজন আছে সেটা আমরা জানবো এবং আমাদের কোর্স আউটলাইনটা খুব ভালোভাবে আমরা বুঝে নেব। লেকচার 2 তে আমরা শিখবো ইন্ট্রোডাকশন টু পার্টস অফ সেন্টেন্স, মানে একদম জিরো লেভেল থেকে আমরা শুরু করব। একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট, যেমন কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট, কোনটি কমপ্লিমেন্ট, কোনটি অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটি প্লেস, কোনটি টাইম, কোনটি রিজন, এবং অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি, এরকম একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ সাথে আমরা পরিচিত হব। লেকচার 3 তে গিয়ে হাউ টু মেক ফ্রেজ, একটু আগে যে আমি বললাম যে বাক্যটি অনুবাদে দেখালাম যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে, এরকম অনেক ফ্রেজ আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চেনার উপায় তো খুব সহজ, মানে আপনি কিভাবে তৈরি করবেন, যে কোনো ফ্রেজ কিভাবে তৈরি করবেন, যে কোনো ক্লজ আপনি কিভাবে তৈরি করবেন, এগুলোর উপর আমরা লেকচার 3 এবং 4 রেখেছি। লেকচার 5 ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এরপর আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। চিনি তো আমরা সহজেই, কিন্তু তৈরি করতেই কঠিন কাজ, সেটা আমরা শিখব। এরপর আমরা শিখবো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার উপায়। তারপর আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব, কমপ্লেক্সকে সিম্পল করব, এগুলো আমরা শিখবো। আপনারা দেখবেন প্রায় আমরা থিমেটিক কোশ্চেন্স এর উত্তর করতে গেলে বলি যে প্যারাফ্রেজিং করতে হয়। এই প্যারাফ্রেজিং শিখতে গেলে আপনাকে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বুঝতে হবে। আপনি যেন একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারেন, কমপ্লেক্সকে সিম্পল করতে পারেন, নো শুধু রুলস মুখস্থ করে না, আপনি যেন নিজের মতো করে পরিবর্তন করতে পারেন, সেটা আমরা শেখাবো। লেকচার 8 এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আমাদের এপিসোড 1, এপিসোড 2 দুইটা এপিসোড। যখন আমাদের সেন্টেন্স শেখা শেষ, এরপর আমরা শুরু করব টেন্স। সত্যি বলতে 5 মিনিটেও 10 মিনিটেও টেন্স চেনা যায়, কিন্তু টেন্স চিনে শুধু লাভ নেই। আপনি যেন একটা বাংলা বাক্য দেখে বুঝতে পারেন সেটা কোন টেন্সে আছে, তারপর সেই টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা যেন ধরতে পারেন, এরপর যেন আপনি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেটাকে পরিবর্তন করতে পারেন, সেটাকে যেন আপনি ইন্ট্রোগেটিভ করতে পারেন, নেগেটিভ করতে পারেন, সেটাকে যা ইচ্ছা তাই যেন করতে পারেন। এর জন্য টেন্সটাকে খুব ভালো করে শিখতে হবে। এজন্য আমরা করেছি কি লেকচার 9 এ মেকিং সেন্টেন্সেস ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স and continuous tense, মানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সের উপর একটা লেকচার। এভাবে প্রতিটা ক্লাসে আমরা 2টা করে টেন্সের ব্যবহার দিয়ে আমরা 6টা ক্লাসে 12টা টেন্সের প্রয়োগ পদ্ধতি আমরা শিখে নিব। এখানেই শেষ না, এরপর আমরা টেন্সের পরে যাব মডালস এর ব্যবহার। শুধু ক্যান, কুড আর কত ব্যবহার করবেন, ক্যান, কুড ছাড়াও আরো যত মডালস, সেমি মডালস আছে, এগুলো কিন্তু আপনার সেন্টেন্সকে অনেক উন্নত করতে পারে। সেগুলোর ব্যবহার আমরা বিস্তারিত শিখবো। মডালসের উপর এপিসোড 1, 2, 3 তিনটা ক্লাস হবে আমাদের। তারপর আমরা প্যাসিভ সেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করব। যেমন ধরুন বলা হলো আমার কলমটি চুরি হয়েছে, অনেকেই এই বাক্যটাকে প্যাসিভে অনুবাদ করতে না পারার কারণে অ্যাক্টিভ ভয়েসে অনুবাদ করে, বলে যে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। কেন ভাই, আমার কলমটি চুরি হয়েছে তো আমি প্যাসিভে বলতে পারি মাই পেন হ্যাজ বিন স্টোলেন। যখন আপনি প্যাসিভের ব্যবহার জানবেন তখন আপনি এটা সহজে কিন্তু অনুবাদ করতে পারবেন। সো প্যাসিভ সেন্সের উপর আমাদের এপিসোড 1, 2, 3 তিনটা এপিসোড রাখা হয়েছে। এরপর আমরা শুরু করব দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, মানে আমরা যেন দীর্ঘ বাংলা বাক্যকে ইংলিশে লিখতে পারি। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে পছন্দ করো, এই বাক্য তো সবাই পারি। আমরা বিশাল বড় বড় একটা বাক্যই 4 লাইন 5 লাইন দৈর্ঘ্যের হবে, সেই বাক্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটার উপর আমি ক্লাস রেখেছি। এপিসোড 1, 2, 3, 4, 5 5টি ক্লাস। আশা করি 5টি ক্লাসের মধ্য দিয়ে আপনার লং সেন্টেন্স ট্রান্সলেট করার ভীতি কেটে যাবে। এরপর আমরা যাব প্যাসেজ ট্রান্সলেশন, দ্য আর্ট অফ ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। এবার আমরা শিখবো ইংরেজি থেকে কিভাবে বাংলা অনুবাদ করতে হয়। ইংলিশ টু বেঙ্গলির উপর প্রথম পর্যায়ে আমরা ক্লাস দিয়েছি কয়টা, 3টা। ইংরেজি থেকে বাংলা অনুবাদ এর কৌশল শেখার পরপরই আমরা শুরু করব হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়ে বুঝতে হয়, এর উপর আমরা 3টি ক্লাস রেখেছি। তারপর আমরা যাব দ্য আর্ট অফ প্যাসেজ ট্রান্সলেশন, অর্থাৎ আমরা একটা অনুচ্ছেদকে অনুবাদ করব। বাংলা থেকে ইংলিশ অনুবাদের উপর ক্লাস রেখেছি এখানে 3টা, আবার ইংলিশ থেকে বাংলা অনুবাদের উপর আরো ক্লাস রেখেছি 2টা। এরপর আমরা শুরু করব আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করার যাত্রা। রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য পড়তে হবে রিডিং কম্প্রিহেনশন। একটা কম্প্রিহেনশন বা একটা প্যাসেজ পড়ে সেটা বোঝার সক্ষমতা যাচাই করার জন্য আপনাকে সামারি লিখতে হবে। সেটা বোঝার সক্ষমতা যাচাই করার জন্য আপনাকে থিমেটিক কোশ্চেন্স এর উত্তর করা শিখতে হবে। সো রিডিং কম্প্রিহেনশন and answering thematic questions, এর উপর আমরা ক্লাস দিলাম এখানে 3টা। এবার রিডিং কম্প্রিহেনশন এবং সামারি রাইটিং এর উপর ক্লাস দিলাম আমরা আরো 3টা।
তার মানে 6টা রিডিং কম্প্রিহেনশনের ক্লাস করে আমাদের রিডিং স্কিলকে সমৃদ্ধ করা সম্ভব। এরপরে আমরা যাব দ্য আর্ট অফ লেটার রাইটিং। প্রথমে আমরা শিখব পার্সোনাল লেটার লিখতে হয় কিভাবে, এর উপর 2টি ক্লাস। তারপর বিজনেস লেটার লিখতে হয় কিভাবে, এর উপর 3টি ক্লাস। এরপর ফর্মাল লেটার গুলো লিখতে হয় কিভাবে, এর উপর আরো 3টি ক্লাস। ফর্মাল লেটারের মধ্যেই অ্যাপ্লিকেশন, লেটার টু এডিটর, এগুলো সবই থাকবে। এরপরে আমরা যাব লেকচার 51-এ স্ট্র্যাটেজিস ফর প্যারাগ্রাফ রাইটিং। ভাবতে পারেন প্যারাগ্রাফ লেখা শেখাবে, এর কি আছে? আবার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আপনি ক্লাস না করলে বুঝবেন না। প্যারাগ্রাফ স্ট্র্যাটেজিস এর উপর আমরা ক্লাস করব কয়টা? 3টা। এবার লেকচার 54-এ গিয়ে দ্য আর্ট অফ ফিচার রাইটিং। ফিচার জিনিসটা কি? ফিচার কি নিউজ পেপারের রিপোর্টের মতো? না, একদম নিউজ পেপারের সংবাদ বা প্রতিবেদন আর ফিচার দুটাকে এক করার সুযোগ নেই, দুটার মধ্যে অনেক ভিন্নতা আছে, আমরা জানবো। ফিচার রাইটিং এর উপর আমরা ক্লাস রেখেছি 3টি। তারপর আমরা যাব ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং এর উপর আমরা ক্লাস দিয়েছি 1, 2, 3, 4, 4টি ক্লাস দিয়েছি ফোকাস রাইটিং এর উপর। এরপর আমরা দিয়েছি আর্গুমেন্টেটিভ রাইটিং, অর্থাৎ যে কোনো একটা বিতর্ক করার মতো বিষয় নিয়ে যেন আপনি লিখতে পারেন মন খুলে, আপনার যুক্তিগুলো যেন আপনি দেখাতে পারেন ইংলিশে, এবং বিপরীত পক্ষের যুক্তিগুলো যেন আপনি বিশ্লেষণ করতে পারেন ইংলিশে। এজন্য আপনাকে শিখতে হবে আর্গুমেন্টেটিভ রাইটিং। এরপর আসেন এসে রাইটিং এবং কম্পোজিশন রাইটিং, যাই বলেন। এসে রাইটিং এর উপর আমরা কয়েকটা ক্লাস দিলাম। তারপর আমরা যাব অ্যানালাইজিং গ্রাফ চার্টস, অর্থাৎ একটা গ্রাফ বা একটা চার্ট দেওয়া থাকবে, সেটাকে আপনি বিশ্লেষণ করবেন, করার পর সেটাকে ইংলিশে কিভাবে লিখবেন, এই কৌশল আমরা শিখবো। অ্যানালাইজিং গ্রাফ চার্টস এর উপর ক্লাস থাকবে 2টি। তারপর দ্য আর্ট অফ ক্রিয়েটিভ রাইটিং, সৃজনশীল লেখার কথা আমরা সবাই বলি যে তোমাকে সৃজনশীল লেখা শিখতে হবে, ভাই কিভাবে, তার উপর আমরা একটা ক্লাস রেখেছি। এই 70টি ক্লাস শেষ হওয়ার পর রাইটিং এর কি আর কিছু বাদ থাকে? আমার মনে হয় না। আমরা 70টি ক্লাস শেষ করার পর চলে যাব সলভ ক্লাসে। লেকচার 71 থেকে 80 পর্যন্ত 10টি সলভ ক্লাস। এই সলভ ক্লাসগুলোতে আপনারা আমাকে প্রশ্ন করবেন মন খুলে, আমি আপনাদেরকে ব্যাখ্যা সহ উত্তর করার চেষ্টা করব। শুধু তাই না, এই সলভ ক্লাসের মধ্যে আমি 2টি ক্লাস রেখেছি, সেটা হলো প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ কিভাবে একটা বিষয়কে আপনি অন্যের কাছে প্রেজেন্ট করবেন। এই 80টি ক্লাসের মধ্য দিয়ে আপনি খুব সহজেই আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করতে পারবেন। শুধু তাই নয়, আপনার লেক্সিকন বা ওয়ার্ড বা ভোকাবুলারি বা শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার কথা মাথায় রেখে আমরা প্রতিটি ক্লাসেই আপনাকে বিভিন্ন টপিক বেস ওয়ার্ড বা ভোকাবুলারি শেখাবো। এই কোর্সে প্রতিটি ক্লাসের বিপরীতে আপনাকে পিডিএফ শিট দেওয়া হবে, অর্থাৎ আজ লেকচার 1 হলো, লেকচার 1-এ যা আলোচনা করা হবে তার সাথে ওই দিনের যে ভোকাবুলারি, অর্থাৎ প্রতিদিন আপনাকে ভোকাবুলারি আমরা শেখাবো, তার উপর একটা পিডিএফ শিট পাবেন। এবং আমাদের ক্লাসগুলো হবে জুম লাইভে, যেখানে আপনি মন খুলে আমাকে প্রশ্ন করতে পারবেন, কিংবা আমি আপনার মতামত জানতে চাইতে পারবো। এর জন্য জুম লাইভ ক্লাস হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণে ইন্টারনেট ইস্যু হলে, বিদ্যুৎ বিভ্রাটের মতো কোনো কাহিনী ঘটলে, সেক্ষেত্রে যেন আপনি পরবর্তীতে ক্লাসটা দেখতে পারেন, এর জন্য আমাদের প্রতিটি ক্লাস রেকর্ড করা থাকবে। রেকর্ড ক্লাসগুলো আজীবন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে 0 থেকে অ্যাডভান্স লেভেলে নিতে যুক্ত হতে পারেন আমার এই প্রফেশনাল ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে। যুক্ত হওয়া খুব সহজ, এর জন্য কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের কোর্স কোঅর্ডিনেটরকে 01605299524 এই নাম্বারে, অথবা আমরা ডেসক্রিপশন বক্সে আরো একটি নাম্বার দিয়ে রাখবো, সেই নম্বরে যোগাযোগ করেও ভর্তি হতে পারবেন, কিংবা ইনবক্সে নক করতে পারবেন, কিংবা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন। ক্লাস হবে সপ্তাহে 3 দিন, সবকিছু আমরা বিস্তারিত জানাবো। আপনারা আমাদের কাছে সব ডিটেইলস জানার পর এই কোর্সে যুক্ত হতে পারবেন। সো যারা যারা যুক্ত হতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন এই নম্বরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।